হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবে। জীবনে এমন অনেক কিছু মুহূর্ত থাকে যা সারা জীবনের জন্য মনে গেঁথে যায়। সবসময় যে তা কোনো চিরপরিচিত কারোর সাথে হবে তা নয়, সেটা একদমই এক অজ্ঞাত কারোর সাথেও হতে পারে। আজকে তাই যেখানে একজন মানুষ শুধু নিঃস্বার্থ চরিতার্থের দিকে তৎপর, সেখানে এক কিশোর আত্মাভিমানের কথাই বলবো। সেদিন টিভি দেখছিলাম অফিসের থেকে ফিরে। দিনটা খুবই ক্লান্তকর ছিল। জ্যৈষ্ঠ মাসের কাঠফাটা রোদে বাসে করে অফিস থেকে ফেরার পর মনে হচ্ছিল শরীরটা আর চলবে না। তাই ঘরে এসে স্নান করে মাকে বললাম, মা কোথায় গেলে গো? মিনিট দুই পর মা উত্তর দিল, কি হয়েছে, এত চিৎকার করে ডাকছিস কেন? শরীরের থেকে এত ঘাম বেরিয়েছে যে কি বলি তোমাকে। একটু শরবত দেবে তো? তারপর একটু চা বানিয়ে দিয়ে যেও। কিছুক্ষণ পর এক গ্লাস ঠান্ডা শরবত এনে মা দিয়ে গেল। শোন বাবু, চা একদম ঘরে নেই। তোকে কবে থেকে বলছি যে অফিসে ফেরার পর পথে চা নিয়ে আসিস, কিন্তু কে কার কথা শুনে? শরবতটা খেয়ে একটু সুস্থ লাগছিল, তাই উঠে পড়লাম চাটা নিয়ে আসার জন্য। মা দরজাটা লাগিয়ে নিও, আমি বেরোলাম। পিছনে দরজা লাগানোর খুট করে একটা শব্দ শুনতে পেলাম কিছুক্ষণ পরে। সকালে যতই গরম হোক না কেন, সন্ধেবেলাটা আজ বেশ আরাম লাগছে। বেশ হাওয়া দিচ্ছে। পাড়াতেই একটা চায়ের দোকান আছে। গিয়ে বললাম, লুজ চাটা 250 গ্রাম দেবেন তো। এই নিন। কত হয়েছে? 130 টাকা। আচ্ছা। এই বলে 500 টাকার একটা নোট ধরিয়ে দিলাম। লোকটা বাকি টাকাটা ফেরত দিল। এরপর একটু আড্ডা দেব বলে পাড়ার কিছু বন্ধুদের সাথে দেখা করতে চলে গেলাম। গল্পগুজব করতে করতে কখন দেখি রাত 8টা বেজে গেছে। চকিতে উঠে পড়লাম সেখান থেকে। অফিসের বেশ কিছু কাজও বাকি আছে, সেগুলো আজ সেরে ফেলতে হবে ঘরে গিয়ে। বন্ধুদের অনেক কাকুতি মিনতি সত্ত্বেও দ্রুত সেখান থেকে বেরিয়ে ঘরের দিকে রওনা হলাম। বাড়ি যাওয়ার আগের গলিটা এখন নির্জন, কেউ কোথাও নেই। শুধু কয়েকটা কুকুর নিজেদের মধ্যে ঘেউ ঘেউ করছে। গলিটা থেকে বেরিয়ে ঘরে ঢোকার জন্য কিছুটা আগে দেখি একটা ছেলে একটা ঠেলাগাড়ির উপর বসে আছে আর কাঁদছে। এড়িয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু ফুপিয়ে ফুপিয়ে ওর কান্নাটা আমার মনটাকে চঞ্চল করে তুলল। খানিকটা তাই ওর দিকে এগিয়ে গেলাম। ছেলেটা দেখতে 13 কি 14 বছরের হবে। একলা রাতে বসে কাঁদছে কেন? বেশ উৎসুক হয়ে উঠলাম আমি। এই, তুমি এখানে এভাবে বসে কাঁদছো কেন? ছেলেটি মুখ তুলে আমার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। আমি আবার জিজ্ঞেস করলাম, এবার কিছুটা সহানুভূতির সাথে, কি হয়েছে ভাই, আমাকে বলো। রাতে এভাবে এই নির্জন রাস্তায় বসে কেন তুমি? এবার সে আমার দিকে তাকালো ভালো করে আর বলল, আমি সুবোধ। আমি এই সামনের বস্তিতে থাকি। কাল আমার মাধ্যমিক পরীক্ষার ফর্ম জমা দেওয়ার শেষ দিন, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই। ওর নিষ্পাপ চোখগুলো ছলছল করে উঠল। বুকটা ভারী হয়ে এলো আমার। তবুও জিজ্ঞেস করলাম, তোমার বাড়িতে কে কে আছে? বাবা নেই, দাদা। মা লোকের ঘরে কাজ করে আর বোন ছোট, এখন প্রাইমারিতে পড়ে। মা অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি টাকা জোগাড় করতে। তোমার মায়ের নাম কি? মিন্টু দাস, বলে ছেলেটি। মিন্টু মাসিকে আমি চিনি, উনি আমাদের ঘরেও কাজ করেন। অবাক হলাম, মিন্টু মাসির ছেলে মাধ্যমিকের টাকা দিতে পারছে না, তবু একবার জানায়নি তো। খানিক অবাক হলাম, তবে তার সাথে ওনার মানুষের কাছে সাহায্য না চাওয়ার জেরটাও ভেবে আমি আশ্চর্য হলাম। সুবোধ তখন দেখি আবার মাথা নামিয়ে বসে আছে। বললাম, কত টাকা লাগবে তোমার ফর্মের? সে বলল, 300 টাকা। পকেটে হাত ঢুকিয়ে চা কিনে ফেরত পাওয়া পুরো টাকাটা ওকে ধরিয়ে দিলাম। তুমি কাল ফর্ম ভরে নিও, সাথে কিছু পেন পেন্সিল কিনে নিও। সুবোধ দেখি নির্বাক। সে বলে, না দাদা, মা বারণ করেছে কারোর কাছে চাইতে। অনেকবার ওকে বলা সত্ত্বেও ও নিতে না চাওয়ায় ওর নাছোড়বান্দা মনোভাব দেখে ওর হাত থেকে টাকাটা নিয়ে মাটিতে ফেলে দিলাম।
জীবনে কোনো দিন টাকা মাটিতে এভাবে ফেলিনি, তবু আজ করতে হলো আমাকে। তোর মাকে বলিস তুই কারোর কাছে হাত পাতিসনি, কুড়িয়ে পেয়েছিস। কেমন? সুবোধের চোখ থেকে জল বের হয়ে আসছে। আমারও মনটা খুব ভারী হয়ে আসছে। ওর আর মিন্টু মাসির জীবনে হার না মানা এই জেদ আর সুবোধের পড়ার ইচ্ছেটা আমার মনে চিরকাল থেকে যাবে। আমি না দাঁড়িয়ে পেছন ফিরে হাঁটতে শুরু করি। বুঝতে পারি সুবোধ অবাক হয়ে আমার দিকেই তাকিয়ে আছে হয়তো। বাড়ি ফিরে মাকে চাটা দিয়ে বলি চা করতে। মা বলে এত দেরি হলো কেন তোর? আমি বললাম রাস্তায় জীবনের হার না মানা জেদের সাথে দেখা হয়ে গেছিল মা। মা বলল কি? আমি মুচকি হাসলাম। এরপর কেটে গেছে 8টা মাস। দৈনন্দিন কাজকর্মে ভুলে গিয়েছিলাম সেই দিনের কথাটা। আজ দিনটা সোমবার। রবিবারের ছুটি কাটিয়ে সবচেয়ে কষ্টকর লাগে আজকে কাজ করতে যাওয়াটা। তারপর অফিসের একটা ফাইলে সামান্য একটা ভুলের জন্য বসের কাছে অনেক ঝাড় শুনতে হলো। বেশ খিটখিটে লাগছিল সারাদিন। ভাবলাম ছুটির পর সোজা ঘরে গিয়ে আজ শুয়ে পড়ব। কোথাও আড্ডা দিতে যাব না। কথা মতো ছুটির পরেই ছুটে গিয়ে বাসে চেপে পড়ি। বাস থেকে নেমে বাড়ির দিকে পা বাড়িয়েছি, দেখি অনেক লোকজন আজ গলিটার কাছে ঘোরাঘুরি করছে। জিজ্ঞেস করলাম একজনকে দেখে, কী হয়েছে দাদা, আজ এখানে এত লোক কিসের? এই বস্তির একটা ছেলে আজ মাধ্যমিক তৃতীয় হয়েছে পুরো রাজ্যে। মেয়র নিজে এসেছিলেন তার বাড়িতে। ওকে পুরস্কার দেওয়া হবে যে, টিভিতে দেখাচ্ছে ওকে। কি বলবো আমি খুঁজে পাচ্ছিলাম না। আমার চকিতে সব ক্লান্তি যেন দূর হয়ে গেল। দৌড়ে গেলাম ঘরের দিকে। মন বলছে যে কে হতে পারে, এরকম উত্তেজনা আগে অনুভব করিনি। ঘরে গিয়ে কড়া নাড়তে দেখি দরজা তো খোলাই আছে। মা কোথায় আছো? মা বলে ওঠে, এই বাবু, জানিস মিন্টুর ছেলেটা না মাধ্যমিকে র্যাঙ্ক করেছে। আমার মনের কথাটা পূর্ণ হলো। একরাশ আনন্দ নিয়ে জামা প্যান্ট না ছেড়েই আজ টিভির ঘরে দিকে সোজা চলে গেলাম। দেখেই বুঝলাম ঠিক সেই ছেলেটি। আগের গলিতে সেই উদাস চেহারাটা আজ আত্মবিশ্বাসে বেশ উজ্জ্বল লাগছে। চোখের কোণের কালিটা আজ ওর কৃতিত্বের সামনে মলিন হয়ে গেছে। রিপোর্টার জিজ্ঞেস করলো, তোমার ভবিষ্যতে কী হওয়ার ইচ্ছে আছে? সুবোধ সাবলীলভাবে বলে, আমার মাধ্যমিক দেওয়া ঠিক ছিল না, আজ সেটাই পাশ করতে পেরেছি। এখনও জানি না কি হতে পারবো, তবে চেষ্টা করব মায়ের কিছুটা কষ্ট কমাতে। আচ্ছা সুবোধ, তোমার এই কৃতিত্বে কাকে তুমি সবচেয়ে বেশি অংশীদার ভাবো? সুবোধ সহজভাবে বলল, আমার মা যে আমাকে শত কষ্টেও পড়াশোনা ছেড়ে কাজ করতে বলেনি। একটু কয়েক সেকেন্ড চুপ করে বলে, আর এক পাড়ার দাদা, যার নাম অবধি আমি জানি না, যে আমার পরীক্ষার ফিটা দিয়েছিল তাকে। সুবোধের গলা বসে আসছে কান্নায়। বুঝে রিপোর্টার ওকে জল এগিয়ে দিল। এদিকে আমার চোখের কোণেও জল তখন। মনে মনে ভাবলাম, অনেক বড় হো ভাই, আরও এভাবে এগিয়ে যা। জীবনে এই প্রথমবার নিজেকে সত্যিকারের নায়ক বলে মনে হচ্ছিল। আর সাথে সাথে বুঝলাম সেটার মূল্য ছিল খুব বেশি না, সামান্য কোটি টাকা মাত্র। নমস্কার, আজকের গল্পটি এখানে শেষ করছি।